সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আমরা বিভিন্ন পর্ব নিয়ে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করছি। গত পর্বে আমরা প্রথম পর্ব আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা কী নিয়ে আলোচনা করব? দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে। তো প্রথমে আমরা বিভব শক্তি সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নিই। বিভব শক্তি জিনিসটা কি, তার আগে আমি কয়েকটা জিনিসকে একটু এক্সাম্পল হিসাবে বলি। বিভব শক্তি ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমি এই যে মার্কারটা আছে, ধরো এটা হচ্ছে তার রেস্ট পজিশন বা স্বাভাবিক অবস্থা। এই স্বাভাবিক অবস্থা থেকে যখন আমি এটাকে উপরের দিকে এই জায়গাটাতে নিয়ে আসলাম, তখন এই বস্তুর মধ্যে কিছু পরিমাণে শক্তি সঞ্চিত হয়েছে। এই বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে সেটাই হলো এই বস্তুর বিভব শক্তি। এটাকে ছেড়ে দিলে এটা যে নিচের দিকে পড়তেছে, এর জন্য যে শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা মূলত তাকে উপরে উঠানোর কারণে তার মধ্যে যে সঞ্চিত শক্তি সেখান থেকে আসছে। এখন তোমার যদি বিশ্বাস না হয় যে একটা বস্তুকে উপরে উঠালে সেই বস্তুর মধ্যে শক্তি সঞ্চিত হয়, এটা যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি একটা কাজ করবা, তোমার একটা ফ্রেন্ডকে একটা ছোট পাথরের টুকরা নিয়ে 6তলা বিল্ডিংয়ের উপরে নিয়ে বলবা তোমার মাথার উপর টুক করে ছেড়ে দিতে। তারপর তুমি বুঝবা যে আসলে ওই পাথরের মধ্যে কতটুকু পরিমাণে শক্তি ছিল। ফ্রেন্ডকে ভুলেও নিক্ষেপ করতে বলবো না, জাস্ট ছেড়ে দিতে বলবা, তাহলেই দেখবা তুমি বুঝে ফেলবা। তার মানে একটা জিনিস ক্লিয়ার যে কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা উচ্চতায় নিয়ে গেলে বস্তুর মধ্যে কাজ করার কিছু সামর্থ্য অর্জিত হয়, তাকে আমরা বলি বিভব শক্তি। অথবা ব্যাপারটা এরকম, আমরা তীর দেখেছিলাম না, আর্চার তীরে কি হয়, এরকম লম্বা করে টেনে পেছন দিকে নেওয়া হয়, তারপর ছেড়ে দিলে একটা তীর প্রচণ্ড স্পিডে ছুটে যায়, গিয়ে কাউকে আঘাত, কিংবা আগের দিনে যে তীর দিয়ে যুদ্ধ করা হতো, কিংবা এখন আর্চার খেলার সময় তীর দিয়ে লক্ষ্য ভেদ করা হয়। তো এই ক্ষেত্রে কি করা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে একটা রাবার ছিল, যে এরকম একটা রাবার ছিল যেটা স্বাভাবিক অবস্থায় ছিল, এটাকে টেনে কি করা হয়, এটাকে টেনে এরকম লম্বা করা হয়। অর্থাৎ তার যে স্বাভাবিক অবস্থা ছিল সেই অবস্থা থেকে হচ্ছে যে টেনে তাকে লম্বা করা হচ্ছে, যার ফলে তার মধ্যে কাজ করার কিছু সামর্থ্য অর্জিত হয়েছে। এই যে কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে, এর ফলে কিন্তু তীরটা প্রচণ্ড বেগে ছিটকে যাচ্ছে বা ছুটে যাচ্ছে। তার মানে হলো একটা বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে দুইটা জিনিস, একটা কি, একটা হচ্ছে অবস্থা। অবস্থা উদাহরণটা কি, এই যে তীরকে তার অবস্থা থেকে পরিবর্তন করা, এটা স্বাভাবিক অবস্থায় ছিল, টেনে লম্বা করলাম। অবস্থান পরিবর্তন করা, কি করা, অবস্থান পরিবর্তন করা। এই দুইটার পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকেই মূলত বিভব শক্তি বলা হয়। আর বিভব শক্তি নির্ণয় করতে হয় কি করে, বিভব শক্তিকে পোটেনশিয়াল এনার্জি বলা হয়। পোটেনশিয়াল এনার্জি, ই মানে এনার্জি, পি মানে পোটেনশিয়াল, তাহলে ইপি মানে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এটাকে নির্ণয় করতে হয় mgh দ্বারা, এটাকে নির্ণয় করতে হয় mgh দ্বারা। এবং এখানে h বলতে বোঝানো হয় ভূমি হতে উচ্চতা। h বলতে কি বোঝানো হয়, বস্তুটা ভূমি হতে কত উচ্চতায় আছে সেই জিনিসটাকে আমরা h দ্বারা প্রকাশ করে থাকি। তো এখন আসো আমরা এখানে দেখি যে আমরা ইতিমধ্যে শক্তির বিভিন্ন উদাহরণ দেখেছি। আমরা এটাও জেনেছি যে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। আগের পর্বে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কিছু শক্তি আছে যা কাজের মাধ্যমে সঞ্চয় করে রাখা যায়। একটা ইলাস্টিক কিংবা রাবারের ব্যান্ড টেনে লম্বা করে ছেড়ে দিয়ে সেটা দিয়ে কিছু ছুড়ে দেওয়া যায়। এই যে একটু আগে তীরের কথা বলেছি, গুলতি আমরা ব্যবহার করতে দেখেছি। এই দুইটা ক্ষেত্রে কি হয়, একটা রাবারের ব্যান্ডকে টেনে লম্বা করে ছেড়ে দিয়ে সেটা দিয়ে কিছু ছুড়ে দেওয়া যায়। গুলতিতে করা যায়, স্প্রিং দিয়েও একই ধরনের কাজ করা যায়। তাকে টেনে লম্বা কিংবা চেপে সংকুচিত করে তার ভেতরে শক্তি সঞ্চয়। এই যে ওনারা এখানে তীরের উদাহরণটা দিয়েছে, এই যে দেখো তীরের রাবারটা আছে, এটাকে যখন টেনে লম্বা করা হয় তখন এর মধ্যে হচ্ছে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়, আর এই সঞ্চিত শক্তির কারণেই তীরটা প্রচণ্ড বেগে ছুটে যায়। সঞ্চিত করে রাখা যায়। একটা স্প্রিং কিংবা রাবার ব্যান্ড নিজে নিজে লম্বা হয় না, বাহির থেকে বল প্রয়োগ করে একে লম্বা করতে হয়। এই লম্বা করার প্রক্রিয়ায় যে কাজ করা হয় সেটি রাবারের ব্যান্ড কিংবা স্প্রিং এর ভেতরে শক্তি হিসেবে জমা হয়ে থাকে। তাহলে এই কথাগুলো কিন্তু আমি প্রথমেই আলোচনা করেছি, আশা করি বুঝতে এখন আর বেগ পেতে হবে না। কোনো একটা বস্তুকে যদি তুমি একটা টেবিলের উপর তুলে রাখতে চাও, তবে তোমাকে সেটাকে টেনে উপরে তুলতে হবে, অর্থাৎ বস্তুর উপর বল প্রয়োগ করে সেটাকে টেবিলের উপরে তুলতে হবে। এই যে একটু আগের কথা বলেছিলাম যে একটা বস্তুকে, ধরো এই মার্কারকে আমি তার অবস্থান থেকে উপরে উঠাইছি, অথবা আমি যেমনটা বলেছিলাম যে তোমার একটা ফ্রেন্ডকে পাথর সহ উপরে নিয়ে তোমার উপর ফেলে দিতে বলেছি। তাহলে এই দুইটা ক্ষেত্রে কি হয়েছে, তাকে একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে টেনে উপরে তুলেছি। আমরা কাজের সংজ্ঞা থেকে জানি উপরের দিকে বল প্রয়োগ করে একটা বস্তুকে যখন উপরে নেওয়া হয় তখন সেখানে কাজ করা হয়। এই বস্তুকে টেবিলের উপরে তোলার পর তুমি যদি সেটাকে
কিনারায় এনে ছেড়ে দাও তখন বস্তুটি নিজে থেকে নিচে পড়ে যাবে, সেটিকে টেনে নামাতে হবে না। বস্তুটা যদি একটা স্প্রিংয়ের উপর পড়ে তাহলে স্প্রিংটা চেপে ছোট হয়ে যাবে। একটু আগে আমরা জেনেছি স্প্রিং ছোট করতে বাইরে থেকে বল প্রয়োগ করে কাজ করতে হয়, অর্থাৎ উপরে থেকে নিচে পড়ার সময় বস্তুটির মাঝে কাজ করার মতো একটি সক্ষমতা সৃষ্টি হয়েছে। এইখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা চমৎকার উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, ধরো এখানে একটা স্প্রিং আছে, এই যে আমরা ধরে নিলাম এই জায়গাটাতে একটা স্প্রিং আছে। কারণ আমরা সবাই জানি স্প্রিং তো আর এটা কি বলে নিজে নিজে মন চাইছে সংকুচিত হচ্ছে, মন চাইছে উপরে উঠতেছে, ব্যাপারটা এরকম না। স্প্রিংয়ের কখনো হামারামুরজি হয় না। স্প্রিং নিজে নিজে সংকুচিত হয়, নিজে নিজে প্রসারিত হয়, এরকমটা ঘটে না। স্প্রিংকে যদি সংকুচিত করতে হয় তাহলে তার উপরে কাজ করতে হয়। স্প্রিংকে সংকুচিত করতে হলে তার উপর কাজ করতে হয়। কীরকম কাজ হয়? এরকম করে চেপে ধরে সংকুচিত করতে হয় অথবা টেনে লম্বা করে সংকুচিত করতে হয়। এখন আমরা একটা উদাহরণ দেখলাম যে এটা হচ্ছে একটা স্বাভাবিক পজিশন। এখান থেকে একটা বস্তুকে আমি কিছুটা উপরে উঠাইছিলাম, এই যে ধরো কিছুটা উপরে এই জায়গাটাতে নিয়ে গেছিলাম, এই জায়গাটাতে নিয়ে গেছিলাম, এই পজিশন থেকে বস্তুটাকে এই পজিশনে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমি যখন এই বস্তুটাকে নিচের দিকে ফেলে দিচ্ছি, যে এই জায়গাটাতে ফেলে দিচ্ছি, তখন দেখা যায় এই বস্তুটা স্প্রিংটাকে কিছুটা সংকুচিত করে ফেলতেছে। একটু আগে দেখলাম যে স্প্রিংকে সংকুচিত করার জন্য কিছু পরিমাণে কাজ করতে হয়। তাহলে এই বস্তুটা যে স্প্রিংকে সংকুচিত করতেছে সেই কাজটা কোত্থেকে আসছে? সেই কাজটা আসতেছে বস্তুকে যখন আমি ভূমি থেকে এই টেবিলের উপরে নিয়ে গেলাম তখনই মূলত এর মধ্যে কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে। এই কথাটাই আমি তোমাদেরকে প্রথমেই বললাম এবং আমি একটা ভিন্ন উদাহরণ দিয়ে বলেছি যে তোমার একটা ফ্রেন্ডকে ছাদের উপরে নিয়ে তোমার মাথার উপরে নুড়ি পাথর ছেড়ে দিতে বলো, তাহলে তুমি বুঝবা যে আসলে পাথরটা কতটুকু কাজ করতে পারে। এই কথাটাই আমি বললাম যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান থেকে যখন উপরে উঠানো হবে তখন বস্তুর মধ্যে কাজ করার কিছু সামর্থ্য অর্জিত হবে, যেটাকে আমরা নাম দিই হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, এখন দেখো এই শক্তি কোথা থেকে এসেছে, অর্থাৎ স্প্রিংকে সংকুচিত করার যে শক্তিটা সেটা কোথা থেকে এসেছে? শুরুতে বস্তুটার উপর কাজ করে যখন উপরে তোলা হয়েছিল তখন ওই কাজটুকুই বস্তুটিতে শক্তি হিসেবে জমা হয়েছে। বস্তুটিকে টেবিলের কিনারায় এনে ছেড়ে দিলে সেটি অভিকর্ষ বলের কারণে নিচে এসে পড়বে। তোমরা জানো অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বলের উৎস হলো পৃথিবী, সেটি সব কিছু নিচের দিকে আকর্ষণ করে। তাহলে আমরা কিছু কিছু উদাহরণ থেকে জানতে পারলাম যে বিশেষ বিশেষ বস্তুর উপর বল প্রয়োগ করে কাজ করলে সেই কাজটুকু শক্তি হিসাবে জমিয়ে রাখা যায়। বিজ্ঞানের ভাষায় এই শক্তির সাধারণ নাম বিভব শক্তি। স্প্রিংয়ের ক্ষেত্রে এই শক্তি এসেছে বস্তুর স্থিতিস্থাপক ধর্মের বিরুদ্ধে করা কাজ থেকে। স্থিতিস্থাপক ধর্ম মানে কি? স্থিতিস্থাপক ধর্ম মানে হচ্ছে একটা কোনো বস্তু সবসময় তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায়। কীরকম? একটা রাবারকে আমি টানলাম, ছেড়ে দিলে রাবারটা আগের পজিশনে চলে আসতেছে। এই যে রাবারটা আগের পজিশনে চলে আসতেছে, এই আগের পজিশনে আসার যে ধর্মটা এটাকে বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। অথবা একটা স্প্রিংকে সংকুচিত করলাম, আমি যখন ছেড়ে দেব স্প্রিংটা আগের পজিশনে ফিরে যাবে। এই যে স্প্রিংটা আগের স্বাভাবিক পজিশনে ফিরে যাওয়ার যে ইচ্ছা বা যে ধর্ম সেটাকেই বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। তাহলে স্থিতিস্থাপক ধর্ম মানে হচ্ছে কোনো একটা বস্তু তার পূর্বের অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার যে প্রবণতা দেখায়। তো স্প্রিংয়ের মধ্যে শক্তি সঞ্চিত হয়েছে কারণ স্প্রিংকে এই যে স্থিতিস্থাপক ধর্মের বিরুদ্ধে কাজ করা হয়েছে, অথবা একটা বস্তুকে উপরে নিয়ে যাওয়ার কারণে তার মধ্যে কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে। এই দুইটাকে মূলত বলা হয় কি? বিভব শক্তি। তাই এর নাম স্থিতিস্থাপক বিভব শক্তি। আবার টেবিল উপরে উঠিয়ে রাখা বস্তুর মাঝে শক্তি এসেছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ থেকে, তাই নাম অভিকর্ষজ বিভব শক্তি। তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুকে যখন উপরে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় অভিকর্ষজ বিভব শক্তি। আর যখন স্থিতিস্থাপক ধর্মের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুকে মধ্যে শক্তি সঞ্চিত করে রাখা হয় তখন তাকে আমরা বলি স্থিতিস্থাপক বিভব শক্তি। আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুকে উপরে তোলা হলে তার মাঝে বিভব শক্তি জমা হয়, কিন্তু কতটুকু বিভব শক্তি জমা হয় সেটি কি বের করা সম্ভব? সেটা খুব কঠিন নয়। বস্তুটির উপরে যতটুকু কাজ করা হয় সে কাজটুকুই বিভব শক্তি হিসাবে জমা হয়ে যায়। কাজের পরিমাণ কিভাবে বের করতে হয় এখানে সেটাও আমরা জানি। যেটুকু বল প্রয়োগ করেছি তার সঙ্গে যেটুকু উপরে তুলেছি সেই দুটো গুণ দিলেই কাজের পরিমাণ বের হয়ে যাবে। তো চলো এখানে যে কথাগুলো বলা আছে এগুলোকে আমরা একটু ম্যাথমেটিক্যালি আমরা দেখব। এই জিনিসগুলোকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি, বা হচ্ছে আমি সমীকরণ দিয়ে বলি। ধরো একটা বস্তু স্বাভাবিক এই পজিশনে ছিল, এই যে এইরকম একটা পজিশনে ছিল, এইখানে একটা ব্লক আছে, এই যে এই বস্তুটা এই ভূমিতে বা এই ব্লকটা এখানে আছে। তো এই ব্লকটা নিশ্চয় একটা ওজন আছে,
ওজন মানে কি? পৃথিবী তাকে কি বলে আকর্ষণ করতেছে। ওজন মানে হলো পৃথিবী তাকে কি বলে আকর্ষণ করতেছে। ধরো XYZ কোন একটা বলে পৃথিবী তাকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ কারণে বস্তুটা নিচের দিকে পড়ে আছে। এখন আমি যদি এই বস্তুটাকে উপরের দিকে উঠাতে চাই, তাহলে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে ন্যূনতম সেই বলে উপরের দিকে টানতে হবে, না হলে তো উপরের দিকে যাবে না। ধরো তোমার একটা ফ্রেন্ড কোন একটা বস্তুকে ওই দিকে টেনে ধরে রাখছে, তোমাকে যদি এইদিকে নিয়ে আসতে হয় তাহলে তোমার ফ্রেন্ডের সমপরিমাণ বা বেশি পরিমাণে বলে এইদিকে টানতে হবে, তাহলেই তো তোমার নিয়ে আসা সম্ভব। তোমার একটা ফ্রেন্ড, এই যে ধরো দড়ি টানাটানির খেলায় আমরা দেখি যে এই পাশে একজন দড়িটাকে কোনো একটা বলে টেনে ধরে রাখছে, তুমি যদি এই পাশে নিতে চাও, সারা জীবন যদি ওর থেকে কম বলে টানো, তাহলে কি এইদিকে আসবে? কখনোই কিন্তু আসবে না। এদিকে আসতে হলে কি করতে হবে? ওই বলের সমপরিমাণ বা তার থেকে বেশি পরিমাণে বলে টানতে হবে, কম বলে টানলে আসবে না। সেম এই বস্তুটাকে যেহেতু পৃথিবীর নিচের দিকে টেনে ধরে রেখেছে, সেই ধরে রাখা বলের পরিমাণ কত? বস্তুটার ওজনের সমপরিমাণ। তাহলে আমাকে উপরে উঠাইতে হলে অবশ্যই বস্তুটার ওজনের সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগকৃত বলকে আমরা বললাম এফ। এবং এতে ধরো বস্তুটাকে আমি উপরে কোন পজিশনে নিয়ে গেলাম? ধরো উপরে বস্তুটাকে এই পজিশনে নিয়ে আসলাম। এই যে ধরো আমি বস্তুটাকে এখান থেকে এই পজিশনে নিয়ে আসলাম। এই পজিশনটুকুর মান কত? এই পজিশনটুকুর মান হচ্ছে ধরো এক্স পরিমাণ। এক্স না বলে এইচ বলি, তাহলে আরও সহজ হবে। ধরো এই পজিশনটুকুর পরিমাণ হচ্ছে এইচ পরিমাণ। তাহলে এখানে সিনারিওটা কি ঘটলো দেখো তো। একটা বস্তু ছিল, যে বস্তুটার ভর ছিল ধরো এম, বস্তুটার ভর ছিল এম। এম ভরের বস্তুটাকে যদি আমি এইচ উচ্চতায় নিতে চাই, তাহলে আমাকে ন্যূনতম কতটুকু বল প্রয়োগ করতে হবে? বস্তুটাকে পৃথিবী যেই বলে টেনে ধরে রাখছে সেই বলের সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করলে তবেই কেবলমাত্র উপরের দিকে উঠবে। তাহলে বস্তুটার দ্বারা কৃত কাজ বা বস্তুটার উপর কৃত কাজের পরিমাণ কত? আমরা জানি কাজ সমান হচ্ছে কি? কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। তো বলের পরিমাণ কত বলেছি? বলের পরিমাণ এফ। আর সরণ কত? যে দেখো সরণ মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে সরণের পরিমাণ হচ্ছে এইচ। এখন এফ কি বলেছিলাম? এফ মানে হচ্ছে একটা বস্তুকে পৃথিবী যেই বলের টেনে ধরে রাখছে তার সমপরিমাণ বল যদি আমি উপরের দিকে প্রয়োগ করি তবেই উপরের দিকে উঠানো সম্ভব। তাহলে এখানে এফ এর পরিমাণ হবে কি? বস্তুর ওজনের সমপরিমাণ, আর বস্তুর ওজন হচ্ছে mg এবং এইচ তার জায়গায় থেকে যাচ্ছে। তাহলে এই যে বস্তুটার উপর কৃতকাজের পরিমাণ, কৃতকাজের পরিমাণই হচ্ছে কি? mgh। আর এই বস্তুর উপর যে কৃত কাজ সেটাই কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি ইপি সমান কি হবে? বিভব শক্তি বা সঞ্চিত শক্তি ইপি সমান হবে mgh। তাহলে আমরা দেখলাম যে বিভব শক্তির যে সূত্রটার কথা আমি বলেছিলাম আগে আলোচনায়, এই যে এই সূত্রটা, এই যে ইপি সমান mgh, এই সূত্রটা কিভাবে আসছে তার ব্যাখ্যাটা আমরা দেখে ফেলেছি। এখন দেখো আমাদের বইয়ে কিন্তু এই কথাগুলো বলা আছে, চলো আমরা বইয়ের কথাগুলো বইয়ের মতো করে একবার পড়ে দেখি। প্রথমে বলের পরিমাণটা বের করা যাক। বস্তুর ওজন আছে বলেই সব কিছু নিচে পড়তে থাকে, কাজেই বস্তুটার যেটুকু ওজন আমাদের ঠিক সেই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করা না হলে বস্তুটাকে উপরে তোলা যাবে না। যেটা আমি একটু আগে বলেছিলাম যে পৃথিবী যে বলে টানছে সেই সমপরিমাণ বলে তোমাকে উপরের দিকে টানতে হবে। আগের শ্রেণীতে ভর সম্পর্কে আলোচনা করার সময় তোমাদের বলা হয়েছিল যে বস্তুর ভরের উপর পৃথিবীর আকর্ষণটাই হচ্ছে ওজন, অর্থাৎ যার ভর যত বেশি তার ওজনও তত বেশি। তোমরা যখন মহাকর্ষ বল নিয়ে পড়বে তখন দেখবে বস্তুর ভর যদি m কেজি হয় তাহলে তাকে 9.8 মিটার পার সেকেন্ড দিয়ে গুণ করা হলে সেই ভরের ওজনটা বের করা যায়। শুধু তাই নয়, তোমরা দেখবে এই 9.8 মিটার পার সেকেন্ড সংখ্যাটি হঠাৎ করে চলে আসেনি। এই সংখ্যাটি হচ্ছে মহাকর্ষ বলের কারণে সৃষ্ট হওয়া ত্বরণ। ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিস হচ্ছে যে তোমরা নিশ্চয়ই প্রথম অধ্যায়ে পড়ে এসেছো, আমি ছোট্ট করে বলছি যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। উপর থেকে যখন একটা বস্তুকে ছেড়ে দেয়া হয় তখন বস্তুটা কিন্তু প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি করে। এই যে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি করতেছে সেটাকেই বলা হয় ত্বরণ। এখন এই ত্বরণের ক্যালকুলেটিভ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। কখন? যখন বস্তুটা উপর থেকে মুক্তভাবে পড়ে। আর এই ত্বরণটা সৃষ্টি হওয়ার পেছনে কারণটা কি? আচ্ছা, আরেকটু বলে রাখি যে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? এর মানে হচ্ছে উপর থেকে একটা বস্তু যখন পড়ে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে বৃদ্ধি পায়। মানে ধরো এই বস্তুটা উপর থেকে পড়তেছে, এখন তার বেগ 0, অর্থাৎ বস্তুটা স্থির, নিচের দিকে পড়তেছে। এই নিচের দিকে পড়ার সময় প্রথম সেকেন্ডে বেগের পরিমাণ হবে 9.8 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে আরও 9.8 বৃদ্ধি পাবে, অর্থাৎ 19.6 মিটার পার সেকেন্ড।
তৃতীয় সেকেন্ডে বেগ আরও 9.8 বৃদ্ধি পাবে, অর্থাৎ 27.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের পরিমাণ 9.8 করে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 9.8 বলতে বোঝায়। আর এই ত্বরণটা কেন বৃদ্ধি পাচ্ছে? ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য বল অত্যাবশ্যক জিনিস, বল প্রয়োগ না হলে ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে এই ক্ষেত্রে কোন বলটা কাজ করতেছে? এই ক্ষেত্রে মূলত অভিকর্ষজ বলটা কাজ করতেছে। এই কথাটাই আমরা এখানে আলোচনা করেছিলাম যে বস্তুর ভরের উপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে ওজন, যার ভর যত বেশি তার ওজনও তত বেশি। তোমরা যখন মহাকর্ষ বল নিয়ে পড়বে তখন দেখবে বস্তুর ভর যদি কেজি হয় তাহলে তাকে 9.8 মিটার পার সেকেন্ড দিয়ে গুণ করা হলে সেই ভরের ওজনটা বের করা হয়। শুধু তাই নয়, তোমরা দেখবে 9.8 মিটার পার সেকেন্ড সংখ্যাটি হঠাৎ করে চলে আসেনি। এই সংখ্যাটি হচ্ছে মহাকর্ষ বলের কারণে সৃষ্টি হওয়া ত্বরণ। এই যে অভিকর্ষজ বল বা মহাকর্ষ বলের পরিমাণ, বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেটাই 9.8, সেই আলোচনা তোমাদের সাথে করলাম। এই ত্বরণটিকে বলে অভিকর্ষজ ত্বরণ বা মধ্যাকর্ষণজনিত ত্বরণ। এটা সংক্ষেপে এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, সংক্ষেপে এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা অভিকর্ষজ বিভব শক্তিটুকু বের করে ফেলতে পারবো। দেখো, অভিকর্ষজ বিভব শক্তি অভিকর্ষজ বলের বিরুদ্ধে করা কাজ, অর্থাৎ অভিকর্ষজ বিভব শক্তি ইপি সমান হচ্ছে কি ডব্লিউ। ডব্লিউ মানে কি হবে? অভিকর্ষজ বল ইন্টু সরণ, ওই যে বস্তুর ওজন। বস্তুর ওজন কত? mg, আর হচ্ছে যে সরণের পরিমাণ কত? সরণের পরিমাণ হচ্ছে h। এই যে অভিকর্ষজ বলটাকে আমরা বলছি ওজন, একটু আগে তোমাদেরকে এগুলা ব্যাখ্যা দিয়ে এসেছি। সরণ, তাহলে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু সরণ, তাহলে এখান থেকে আমরা সূত্রটা পাচ্ছি E সমান mgh। অর্থাৎ এম ভরের একটা বস্তুকে এই উচ্চতায় তোলা হলে সেটাতে mgh বিভব শক্তি জমা হবে। একটু কথা আমরা ভালো করে মনে রাখবো, এইখানে h বলতে বোঝানো হয় বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। বিভব শক্তির ক্ষেত্রে h বলতে বোঝানো হবে ভূমি থেকে কত উচ্চতায় আছে। এটা তোমাদের একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো এখানে শেষ লাইনটা কি? এখান থেকে বোঝা যাচ্ছে ইটকে আমরা যত উপরে তুলবো তত বেশি কাজ হবে, অর্থাৎ তত বেশি বিভব শক্তি জমা হবে। এই জন্য যত উপর থেকে বস্তু তোমার মাথায় পড়বে তত বেশি পরিমাণে তুমি ব্যথা পাবে। আচ্ছা, এই যে এইচ এর ব্যাপারটা একটু তোমাদের ক্লিয়ার করি। এইচ এর ব্যাপারটা হচ্ছে যে একটা বস্তু ভূমি থেকে যত উচ্চতায় উঠবে সেটাই হচ্ছে এইচ এর পরিমাণ। তাহলে ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, এই বস্তুটা হচ্ছে গ্রাউন্ড থেকে এইচ উচ্চতায় আছে। ধরো এইচ না, আমি তোমাকে বললাম 100 মিটার উচ্চতায় নিয়ে গেলাম একটা বস্তুকে, গ্রাউন্ড থেকে 100 মিটার উচ্চতায় নিয়ে গেলাম। তো এখন এই 100 মিটার উচ্চতার যে বিন্দুটা আছে সেটাকে আমি নাম দিয়েছি এ বিন্দু। আর আরেকটা বিন্দু ধরো, আমরা একটু ধরে নিচ্ছি যে আরেকটা বিন্দু, সেটাকে আমি ধরে নিলাম ভূমি থেকে 50 মিটার উচ্চতায়, বা আমি অন্যভাবে লিখি। তাহলে সিনারিওটা কি? সিনারিওটা হলো এই যে একটা গ্রাউন্ড বা ভূমি, এখান থেকে একটা বস্তুকে, সেই বস্তুর ভর আমরা ধরে নিলাম যে 10 কেজি। 10 কেজি ভরের একটা বস্তুকে কি করলাম? এই যে এ উচ্চতায় এখানে নিয়ে আসলাম, যেটা কতটুকু উচ্চতা ভূমি থেকে? এটা ভূমি থেকে 100 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলো, ভূমি থেকে 100 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলো। এখন আমার এ বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে, বি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। তাহলে এ বিন্দুতে যে বিভব শক্তি, ধরো সেটাকে ই এ বললাম, ই এ আমরা একটু আগে সূত্র পড়ে এসেছি mgh, খুব সিম্পল সূত্র। এম এর পরিমাণ বস্তুর ভর কত? 10। জি হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ, যেটা হলো 9.8। আর এইচ কি বলেছি? বারবার আমি বলছি বিভব শক্তির ক্ষেত্রে এইচ হলো ভূমি থেকে উচ্চতা। তাহলে এ বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায়? এ বিন্দুটা ভূমি থেকে 100 মিটার উচ্চতায়। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি ক্যালকুলেশন করে? 9800 জুল। অর্থাৎ এ বিন্দুতে বস্তুটার বিভব শক্তির পরিমাণ কত? 9800 জুল। এবার আমরা কি করব? এবার আমরা বি বিন্দুতে বিভব শক্তির পরিমাণ বের করব। বি বিন্দুতে বিভব শক্তি, ধরো সেটাকে আমি ইবি বললাম, সূত্র কিন্তু সেমই থাকবে, এম জি এইচ। এম হচ্ছে কি? ভর, এম হচ্ছে ভরের পরিমাণ 10, জি অভিকর্ষজ ত্বরণ, সেটার পরিমাণ 9.8, এইচ ভূমি হতে উচ্চতা। এখন বি বিন্দু ভূমি হতে কত উচ্চতায় একটু খেয়াল করে দেখি। এই যে এই জায়গা থেকে এই জায়গা পুরোটা হচ্ছে 100 মিটার, এর মাঝে এতটুকুর পরিমাণ 70 মিটার, তাহলে এতটুকুর পরিমাণ কত হবে? অবশ্যই 100 মাইনাস 70 মানে 30 মিটার। আবার দেখো এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত উচ্চতা কত? 100 মিটার, এর মাঝে এইটুকুর পরিমাণ কত? 70 মিটার। তাহলে এইটুকুর পরিমাণ কত হবে? 100 বিয়োগ 70, 100 বিয়োগ 70 মানে কত? 30 মিটার। তাহলে এই যে বি বিন্দু ভূমি থেকে কত উচ্চতায়? 30 মিটার উচ্চতায়, তাহলে এইচ এর মান হবে 30। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি
2940 জুল। এই কথাটা আমি বুঝালাম। এখানে এইচ এর মান কিন্তু আমরা 70 বসাইনি, এইচ এর মান কিন্তু আমরা 100 বসাইনি, এইচ এর মান আমরা বসিয়েছি 30। কেন 30 বসিয়েছি? কারণ বি বিন্দু ভূমি থেকে 30 মিটার উচ্চতায়। যখন আমি এই বিন্দুর ক্ষেত্রে ক্যালকুলেশন করলাম, এইচ এর মান কত বসিয়েছি? 100 বসিয়েছি। কেন 100 বসিয়েছি? কারণ এ বিন্দু ভূমি হতে 100 মিটার উচ্চতায়। তাহলে আমরা দেখলাম যে কিভাবে বিভব শক্তি ক্যালকুলেট করতে হয়, আর বিভব শক্তির হিসাব নিকাশ জিনিসটা কি, বা এটা কি বলতে বোঝায়, বা এটা নির্ণয়ের সূত্রটা কি। তাহলে এই পর্ব এখানেই শেষ করছি। আমাদের আলোচনা পরবর্তী পর্বে গতিশক্তি নিয়ে হবে। এই পর্ব নিয়ে কোনো রকম যদি প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে।